প্রায় 2 দশক পর তাজিকিস্তানের আইনি বিমান ঘাঁটি থেকে ভারত তার সামরিক উপস্থিতি সরিয়ে নিয়েছে। তো আজকের আলোচনার মূল প্রশ্নটা হলো, ভারতের এই পদক্ষেপ কি একটা বড় কৌশলগত ভুল, মানে একটা ভূরাজনৈতিক ব্যর্থতা, নাকি এটা সময়ের সাথে বদলে যাওয়া বাস্তবতাকে মেনে নেওয়ার একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত? আমি মনে করি এটা ভারতের জন্য একটা বড়সড় কূটনৈতিক হার, এবং মধ্য এশিয়ায় তার প্রভাব যে কমে আসছে এটা তারই একটা স্পষ্ট ইঙ্গিত। আর আমার মনে হয় এই ঘটনাকে শুধু হার বা ব্যর্থতা হিসেবে দেখাটা মানে একটু সরলীকরণ হয়ে যায়। আমার মতে এর পেছনে মেয়াদোত্তীর্ণ চুক্তি, রাশিয়ার চাপ এবং বদলে যাওয়া ভূরাজনৈতিক পরিস্থিতির মতো বেশ কিছু কারণ আছে, যা আসলে একটা স্বাভাবিক পরিণতি। দেখুন, বিষয়টাকে আমি ঠিক এভাবেই দেখছি। আইনি ঘাঁটি থেকে ভারতের এই যে সরে আসা, এটা একটা গুরুত্বপূর্ণ কৌশলগত ধাক্কা। এটা কিন্তু শুধু একটা জায়গা হারানোর মতো সাধারণ ব্যাপার না। এর মাধ্যমে ভারত মধ্য এশিয়ার নিরাপত্তা নিয়ে দরকষাকষির একটা অনেক বড় সুযোগ হারালো। ভারতের বিরোধী দল কংগ্রেস যখন এটাকে কৌশলগত কূটনীতির ধাক্কা বলছে, তখন সেটাকে কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না। এর ফলে কি হলো, চীন আর পাকিস্তানের মতো দেশগুলোর জন্য ওই অঞ্চলে প্রভাব বিস্তারের একটা ফাঁকা জায়গা তৈরি হলো। আপনি ব্যর্থতা শব্দটা বারবার ব্যবহার করছেন, কিন্তু আমার মনে হয় পরিস্থিতিটা তার চেয়েও বেশ জটিল। একে ঠিক বহিষ্কার বলা চলে না। আমাদের তো এটাও মনে রাখতে হবে যে 2021-এ আফগানিস্তানে তালেবান ফিরে আসার পর ভারতের জন্য ওই ঘাঁটির কৌশলগত গুরুত্ব অনেকটাই কমে গিয়েছিল, তাই না? এরপর 2022-এ ভারতের সঙ্গে তাজিকিস্তানের যে দ্বিপাক্ষিক চুক্তিটা ছিল সেটার মেয়াদ শেষ হয়ে যায়, এবং সেটা আর নবায়নও করা হয়নি। এর পাশাপাশি রাশিয়া আর তাজিকিস্তানের সম্পর্ক কিন্তু দিন দিন আরও মজবুত হচ্ছিল। তো এই পরিস্থিতিতে ভারতের অবস্থান স্বাভাবিকভাবেই একটু দুর্বল হয়ে পড়ে। তাজিকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ভারতকে ঘাঁটি খালি করতে বলার দরকার পড়ল কেন? চলতি বছরের শুরুতেই তো এই অনুরোধটা করা হয়েছে। এটা কি একরকম ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মতো শোনাচ্ছে না? রাশিয়ার চাপের মুখে এভাবে পিছু হটা তো ভারতের যে কৌশলগত স্বায়ত্তশাসন তার দুর্বলতাকেই সামনে নিয়ে আসে, তাই না? দেখুন, আনুষ্ঠানিক অনুরোধটা তো একটা প্রক্রিয়া মাত্র, কারণ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভারতের সেখানে থাকার আর কোনো আইনি ভিত্তিই ছিল না। কিন্তু আসল প্রশ্নটা হল, ভারত চুক্তিটা নবায়ন করতে পারল না কেন? এখানেই তো বৃহত্তর চিত্রটা দেখতে হবে। একদিকে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, এর মতো বিশাল অর্থনৈতিক প্রকল্প, যার মাধ্যমে তারা মধ্য এশিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, আর অন্যদিকে আছে রাশিয়ার একচ্ছত্র সামরিক প্রভাব। এর বিরুদ্ধে ভারতের দরকষাকষির জায়গাটা ঠিক কতটা ছিল? তো আমার মনে হয় বাস্তবতাকে স্বীকার করে সরে আসাটাই এক্ষেত্রে একটা বিচক্ষণ সিদ্ধান্ত ছিল। আফগানিস্তানের উপর নজর রাখা বা ধরুন মধ্য এশিয়ায় পাকিস্তানের প্রভাব কমানোর জন্য এই ঘাঁটির প্রয়োজন তো ফুরিয়ে যায়নি। এর অনুপস্থিতি ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য একটা বড় ক্ষতি। আপনার পয়েন্টটাকে সম্মান করেই বলছি, কিন্তু আফগানিস্তানের পরিস্থিতি তো আর আগের মতো নেই। সেখানে এখন এই ঘাঁটির কার্যকারিতা ঠিক কতটা ছিল তা নিয়ে তো একটা প্রশ্ন উঠতেই পারে। আমার মনে হয় পুরনো সামরিক কৌশলে আটকে না থেকে ভারতের এখন নতুন পথে ভাবা উচিত। এখনকার যুগে প্রভাব বিস্তারের সবচেয়ে বড় হাতিয়ার হল অর্থনৈতিক সংযোগ। ভারতের উচিত কানেক্ট সেন্ট্রাল এশিয়া নীতির অধীনে ইরানের চাবাহার বন্দর এবং আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোর INCT এর মতো প্রকল্পে আরও বেশি মনোযোগ দেওয়ার। এই INCT তো ইরান হয়ে রাশিয়া পর্যন্ত ভারতের পণ্য পৌঁছানোর একটা দারুণ সুযোগ তৈরি করে দেবে। একটা সামরিক ঘাঁটির চেয়ে এই ধরনের অর্থনৈতিক সংযোগ কিন্তু অনেক বেশি স্থায়ী আর প্রভাবশালী হতে পারে। শেষ পর্যন্ত আমার কাছে এটাই মনে হচ্ছে যে আইনি থেকে এই প্রস্থান মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উচ্চাকাঙ্ক্ষার একটা স্পষ্ট সীমা টেনে দিল, আর এই শূন্যস্থান আমাদের প্রতিযোগীরা খুব দ্রুতই পূরণ করে ফেলবে। আর আমি বিষয়টাকে দেখছি একটা নতুন সুযোগ হিসেবে। এটা ব্যর্থতা নয়, বরং বাস্তবতাকে মেনে নিয়ে কৌশলের একটা পরিবর্তন। সামরিক নির্ভরতা থেকে সরে এসে ভারত এখন অর্থনৈতিক আর কূটনীতিক সম্পর্ক দিয়ে মধ্য এশিয়ায় নিজের জায়গা আরও মজবুত করতে পারে। হয়তো এটাই নতুন যুগের বাস্তবতা। আইনি বিমান ঘাঁটির এই ঘটনা নিঃসন্দেহে মধ্য এশিয়ায় ক্ষমতা প্রদর্শনের চ্যালেঞ্জগুলোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। একদম। এবং এটা স্পষ্ট করে দিল যে 21 শতাব্দীতে কৌশলগত স্বার্থ রক্ষার জন্য শুধু সামরিক উপস্থিতি যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন গভীর অর্থনৈতিক এবং কূটনীতিক বোঝাপড়া।